রবিবার লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, এটা তো সুসংবাদ। বিভা বললে, অত উৎফুল্ল হও না, এ জেলাসি নয়, এই অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া শখ, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতির প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না। এ তোমার কিরকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই? জাতকে জাত, যেখানে যাকেই দেখবো শ্রদ্ধা করে বেড়াবো? মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একে বলে প্রোটেকশন। ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না। অর্থাৎ তুমি তর্ক করবে, আমি করব না। একেই বলে দিন ভয়ঙ্কর। মেয়েরা বাক্য কবে, কিন্তু পুরুষেরা রবে নিরুত্তর। অভি, তুমি কেবলই কথা কাটাকাটি করবার আছিলা খুঁজছ। বেশ জানো, আমি বলতে চাইছিলুম, মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত? আমরা মডার্ন, মেকি ভদ্রতা মানি নে, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই। স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে। তাদের খেলো করনি নিজের গরজেই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু মিথ্যে বকছি, মডার্ন কালটাই খেলো। অভিক জবাব দিলে, খেলো বলবো না, বলবো বেহায়া। সে কালের বুড়ো শিব চোখ বুজে বসেছেন ধ্যানে, এ কালের নন্দী ভৃঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে, যাকে বলে ডিবাঙ্কিং। জন্মেছি এ কালে, বোন ভোলানাথের চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। নন্দী ভৃঙ্গির বিদকুটে মুখভঙ্গি নকল করতে পারলে আজকের দিনে নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও নাম করতে 10 দিককে মুখ ভেঙচিয়ে। কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো, তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে, এতে কি তোমার ভালো লাগার ধার ফোটা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দলে ফেলা হয় না? সত্যি কথাই বলি তবে বি, সত্যি কথাই বলি তবে বি, যাকে বলে থ্রিল, যাকে বলে এস্টাসি, সে হলো 1 নম্বরের জিনিস। ভাগ্যে 2 বাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল। কোথাও বা দাগি, কোথাও বা ছেঁড়া, কিন্তু বাজারে সেও বিক্রয় অল্প দামে। সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধনী? তুমি পারো অভি, নিশ্চয় পারো। পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব। ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে, কৌতূহল আছে। সুসম্পূর্ণ জিনিস তোমাদের কাছে পিকচারেস্ক নয়। থাকবে এসব বৃথা তর্ক। আপাতত ক্রাইসলারের পালাটা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল। ফিরে এসে অভিকের হাতে একতারা নোট দিয়ে বললে, এই নাও তোমার ইন্সপিরেশন, কোম্পানি বাহাদুরের মার্কা মারা। কিন্তু তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের উপরে বসে রইল। বিভা দ্রুত গতিতে তার হাত টেনে নিয়ে বললে, আমাকে ভুল বুঝো না, তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই। এমন সুযোগে। বিভাকে থামিয়ে দিয়ে অভিক বললে, অভাব আছে আমার, দারুণ অভাব। তোমার হাতেই রয়েছে সুযোগ তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের উপর স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বললে, যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? না না না, কিছুতেই না। তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো? এই প্রস্তাবে ধিক্কার দেবে এই ভেবেছিলুম, রাগ করবে এই ছিল আশা।
রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না, এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না। বি, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্তে থাকো। জানতে পেরেছো আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে সে পূজাকে বন্দি করব না। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি, সেই বিহ্বল স্তৈন্যতায় আমার গা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, দিয়ে অনায়াসে পার হয়ে যায়। আমি লোভী নই, আমাকে নিয়ে যে মেয়ে ঈর্ষা করে সে লোভী। তুমি লোভী নও, তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। বিভা হেসে বললে, তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট, তোমরা সাবালক শিশু, এবার যে খেলাটা ফেদেছ তার খেলনাটি না হয় আমার হাত থেকে নেবে। নইব নইব চ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এ টাকা খসিয়ে নিলে কি করে? খোলসা করে বললে হয়তো খুশি হবে না। তুমি জানো অমরবাবুর কাছে আমি ম্যাথমেটিক্স শিখছি। সবটাতেই আমাকে বহু দূরে এড়িয়ে যেতে চাও, বিদ্যেতেও। বকো না, শোনো, আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডালিস্ট। তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজন হবেন। ওর কষায় একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন, যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি, শিক্ষা খাতে ট্রান্সপ্লান্ট থেকে কিছু থোক টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে বললে, এমন আর্টিস্টও হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মাইকেল অ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাজটাতে পৌঁছতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে। এখন বলো, আমার কাছ থেকে টাকাটা নেবে কি না? খেলনার দাম? হ্যাঁ গো, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি, তাতে দোষ কি? তারপরে আছে আস্তাকুর। ক্রাইসলারের আজ শ্রাদ্ধ শান্তি হলো এখানেই। প্রগতিশীলার প্রগতি বেগ ভাঙা ফোর্ডে নড়নড় করতে করতে চলুক। এখন ওসব কথা আর ভালো লাগছে না। অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাবার জন্য, সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। বিভা বললে, একান্ত আশা করি তাই যেন ঘটে, তাতে দেশের গৌরব। উচ্চ কণ্ঠে বলল অভিক, আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে, সে রসিক লোকের প্রাইভেট পথ, সে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। একদিন তোমার মামাকে যেন বলতে হয় আমিও সামান্য লোক নই, আর তার ভাগ্নিকেও। ভাগ্নির কথা বলো না, তুমি মাইকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্য তাকে সবুর করতে হয়নি। তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে? সে আমার দিন রাত্রির স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান। প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর। থাক থাক, ও কথা থাক, কানে ঠিক সুর লাগছে না। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা। আমার জন্য এ যুগ না হোক পরযুগ আছে, অপেক্ষা করে থাকবে পস্টারিটি। এই আমি বলে দিচ্ছি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো।
কিন্তু হলো না। পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি, নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো জানি নে, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি। আমার ছবি এসেছে নতুন যুগ, সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলল দরজার দিকে। বিভা বললে, যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপূজা করব। তুমি পুজো করবে? আমি করব। আমি যে কিছুই মানিনি। আমার সেই না মানা ফাঁকার মধ্যে 33 কোটি দেবতা আর অপদেবতার জায়গার টানাটানি হবে না। বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরবার জন্য আকাশ শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর এই বিদ্রুপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে, দেখো বি, তুমি প্রচন্ড ন্যাশনালিস্ট, ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিন রাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকের নাস্তিকতা কেন যে এত হিংস্র হয়ে উঠেছে বিভা তা জানে, তাই তার উপরে রাগ করতে পারে না। কিছুতেই ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। সে ইচ্ছা তো মত নয়, বিশ্বাস নয়, তর্কের বিষয় নয়, সে ওর স্বভাবের অঙ্গ, তার প্রতিবাদ চলে না। বারবার মনে করেছে এই বাধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতেই তার পা সরতে চায় না।